শুরুতে আমরা একটা প্রিজম এঁকে নিই। এটা হচ্ছে আমাদের প্রিজম। প্রিজমটাকে আমরা সাইড থেকে দেখতে পাচ্ছি বলে এরকম তিন কোণা আকৃতির। সত্যি সত্যি প্রিজম কিরকম হয়? প্রিজম হচ্ছে এরকম। তোমরা যারা তাবু দেখেছো, তাবুর আকৃতিটা যেমন, প্রিজমের আকৃতিটা আসলে এরকম। সেই তাবুর বা প্রিজমের আকৃতি যেরকম, সেটা যদি আমরা পিছনের লাইনগুলো দেখতে পেতাম তাহলে এইরকম হতো। পিছনের লাইনগুলো দেখতে পেলে এটা এইরকম ভাবে দেখা যেত। তো এইটার একটা প্রস্থচ্ছেদ যদি আমি কেটে নিই, সেটা হচ্ছে এরকম দেখতে। অর্থাৎ এই দিক থেকে কেউ যদি তাকায় তাহলে প্রিজমটাকে যেরকম দেখবে, আমরা আসলে বোর্ডে ওই রকম একটা ছবি এঁকেছি যে এটা হচ্ছে আমাদের প্রিজম। তো এইখানে আমরা হচ্ছে আমাদের রশ্মি চিত্র বা রে ডায়াগ্রামটা আঁকবো। তাহলে এই হচ্ছে আমাদের প্রিজম। এই প্রিজমের পরিচয়গুলো আগে দিয়ে নেই, কোনটাকে কি বলে। যেমন এটা হচ্ছে একটা তল এবং এটা হচ্ছে আরেকটা তল। এই দুটো আনত তল বা ইনক্লাইনড প্লেন। তাহলে এই ইনক্লাইনড প্লেন দিয়ে আমরা যে অংশটুকু কনফাইন করে রেখেছি, অর্থাৎ আনত তল দ্বারা আবদ্ধ যে অংশটুকু, প্রতিসারক মাধ্যম, এটাই হচ্ছে আমাদের প্রিজম। তো এই যে সামনে মাথায় যে অ্যাঙ্গেলটা এ, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো প্রিজমের শীর্ষকোণ বা প্রিজম অ্যাঙ্গেল। সোজা কথায় বলবো প্রিজম কোণ। তাহলে এটাই হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল বা প্রিজম কোণ। তো আমরা এখানে এটার নাম দিলাম এ। এবার এই প্রিজমে আমি যদি কোনো লাইট ফেলি, ধরা যাক এটা হচ্ছে আমাদের লাইট, এই লাইটটা এদিক থেকে এসে পড়বে। তো অলরেডি আমি দেখেছি যে আরো অনেকে আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। যেমন দেখতে পাচ্ছি জাকের, আশরাফুল আলম, সুজা, ইমন, কামরুল হাসান, তারপর মেহেদি হাসান মিরাজ, হ্যাঁ। তারপর আমি দেখতে পাচ্ছি তাহেরা উষ্ণ, তারপর ইমন, আহসান, তারপর আমি দেখতে পাচ্ছি ফাতিমা, তাসনিম, ইমরান হোসাইন, সাকিব রাতুল মাদারীপুর থেকে, তারপর আরমান, আমি দেখতে পাচ্ছি আলিফ সর্দার এবং সুজন। তাহলে দেখো, আমি প্রিজম নিয়ে কথা বলছিলাম। দেখো এটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল। এবার দেখো আমি এই প্রিজমে একটা লাইট ফেললাম, আলোক রশ্মি ফেললাম। তো যে পয়েন্টে আমি আলোক রশ্মিটা ফেললাম, ওই পয়েন্টে প্রিজমের এই তলের সাথে আমি একটা অভিলম্ব বা পারপেন্ডিকুলার লাইন টানবো। এই হচ্ছে আমার নরমাল বা অভিলম্ব বা পারপেন্ডিকুলার লাইন। তাহলে এখন কি হবে বলো? যদি এই প্রিজমটা না থাকতো তাহলে আলোটা সোজা চলে যাওয়ার কথা ছিল, কারণ আলো সুষম মাধ্যমের ভিতর দিয়ে সরল পথে চলে। কিন্তু প্রিজম থাকায় নিশ্চয়ই আলোটা এখন ঘুরে যাবে। তো বাইরে হালকা মাধ্যম, ভিতরে ঘন মাধ্যম, রেয়ার ডেন্সার মিডিয়াম। ডেন্সার মিডিয়ামে বা ঘন মাধ্যমে আলো অভিলম্বের দিকে সরে আসে, তাই আলোটা এদিক দিয়ে না গিয়ে এই বরাবর যাবে। তাহলে এই বরাবর গিয়ে এখানে আবার কাঁচ আর বাতাসের একটা বিভেদ তল পাচ্ছে। তাহলে এই পয়েন্টে আমাদেরকে আরেকটা অভিলম্ব আঁকতে হবে। তাহলে এই পয়েন্টে আমরা যদি অভিলম্ব আঁকি বা নরমাল লাইন আঁকি, সেটা এরকম হবে যে এই তলের সাথে লম্ব ভাবে এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা অভিলম্ব। এবার এই অভিলম্বে এসে কি করবে? ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যাচ্ছে। তাহলে অভিলম্ব থেকে দূরে সরে আসবে। যদি অভিলম্ব থেকে দূরে সরে আসে তাহলে আলোটা এই দিক দিয়ে চলে যাবে এইরকম। তাহলে এইটুকু পর্যন্ত আমরা আঁকলাম। এবার দেখো আমরা কোণগুলোর একটা একটা করে নাম দেই। যেমন প্রথমে যে কোণে আলোটা এসে প্রিজমের গায়ে পড়লো, ওই কোণটার নাম দিলাম আমরা I1। তারপর যে কোণে অভিলম্বের সাথে যে কোণে আলোটা প্রিজমের ভিতর দিয়ে যাচ্ছে, ওই কোণটার আমরা নাম দিলাম R1। তারপর যে কোণে আলোটা দ্বিতীয় পৃষ্ঠে আপতিত হচ্ছে, তার নাম দিলাম R2। আর যে কোণে আলোটা ফাইনালি প্রিজম থেকে বের হয়ে যাচ্ছে অভিলম্বের সাথে যত কোণ করে, তার নাম দিলাম আমরা I2। তাহলে এখানে I1, R1, R2, I2 এই কয়েকটা কোণ পাচ্ছি। এবারে খেয়াল করো সবাই, প্রথমে আলো যে দিকে যাচ্ছিল সেটা হচ্ছে এইটা, এই ডিরেকশনে আলোটা যাচ্ছিল। আর একেবারে শেষে দুইবার প্রতিসরণ হওয়ার পর আলোটা এখন কোন দিকে যাচ্ছে? এদিকে। তাহলে আলোটা এখন এদিকে যাচ্ছে, এটাই তার ফাইনাল ডিরেকশন। এইটাকে আমরা এক কাজ করি, একটু পিছনে বাড়াই। তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি না? এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? দেখো, শুরুতে আলোটা যাচ্ছিল এদিকে আর এখন আলোটা যাচ্ছে এদিকে। তাহলে এই যে দিকটা ঘুরে গেল, এটাই হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ বা ডেল্টা। এই হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ বা ডেল্টা। তাহলে এটাকেই বলে হচ্ছে বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে এই হচ্ছে আমাদের বিচ্যুতি
কোণ, বিচ্যুতি কোণ এই। তাহলে এই বিচ্যুতি কোণ আই আর এদের সবার সাথে এই এ এর একটা সম্পর্ক আছে। তো এখন আমি সেই সম্পর্কটা তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো এই পার্টটুকু। দেখো এই যে একটা চতুর্ভুজ কল্পনা করা যায় এখানে, আমরা যদি এর নাম দেই, ধরা যাক এই চতুর্ভুজটার আমরা একটা নাম দিলাম, ধরো আমরা নাম দিলাম হচ্ছে পি কিউ, তারপর হচ্ছে ক্যাপিটাল আর এস। এই পি কিউ আর এস একটা চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল। এই চতুর্ভুজ পি কিউ আর এস, এই চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারালের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে বাকি দুই অ্যাঙ্গেল মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। বাকি দুই অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি হবে। তাহলে এই যে ভিতরের অ্যাঙ্গেলটা, এটা আমরা একটা নাম দিতে পারি। এই পার্টটুকু খেয়াল না করলে বুঝতে একটু কষ্ট হবে, তাই আমি ধীরে ধীরে এই পার্টটুকু আরেকবার বলি। দেখো আমাদের সামনে একটা চতুর্ভুজ পি কিউ আর এস। এই চতুর্ভুজের এই ভিতরের একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার ধরো আমরা নাম দিলাম এক্স, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম এক্স। তাহলে এই চতুর্ভুজের এই পাশের অ্যাঙ্গেলটুকু 90 ডিগ্রি, কারণ এটা লম্ব। এটাও 90 ডিগ্রি, কারণ এটাও লম্ব। একটা চতুর্ভুজের চারটা কোণ মিলে কত হয়? চারটা কোণ মিলে হয় 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 90 90 চলে গেল, কত থাকবে? 180। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল এক্স, এই যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল এক্স কত ডিগ্রি? 180 ডিগ্রি লিখলাম। এবারে ছোট এই ত্রিভুজটার দিকে তাকাও, পি আর এস, এই ত্রিভুজটার দিকে তাকাও। ত্রিভুজের ভিতরে কয়টা অ্যাঙ্গেল? R1 R2 X, R1 R2 X। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে R1 R2 X এই তিনটা মিলে হয়ে যায় 180। তাহলে দেখো তো এই x আর 180 দুইটা ইকুয়েশনই সেম না? তো আমরা যদি বাদ দিয়ে দেই, কাটাকাটি করে দেই, তাহলে এখান থেকে এইটা পেয়ে যাই a ইকুয়ালস R1 প্লাস R2। তাহলে এই জিনিসটা মনে রাখো, a ইকুয়ালস R1 প্লাস R2। তাহলে আমরা এই অংশটুকু একটু মুছে দেই, এই সূত্রটুকু আমরা এখানে লিখে রাখি, কারণ এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। a ইকুয়ালস R1 প্লাস R2। তাহলে অনেকেরই মনে হয়তো প্রশ্ন ছিল যে কিভাবে a ইকুয়ালস R1 প্লাস R2 হয়, সেটা হচ্ছে আমরা এখানে বলে দিলাম। দেখো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাওসিফ আলামিন, ফাইয়াজ ইসলাম, তারপর রাফিয়ান খান, তারপর মুশফিক ইসলাম হৃদয়, তারপর আমি দেখতে পাচ্ছি সুতন সাহা, দেখো সোহেল রানা। সুতন সাহা তুমি লিখেছো যে হেঁটে হেঁটে ক্লাসটা করছো, এবং হেঁটে হেঁটে ক্লাসটা করেছো শুধুমাত্র তুমি 10 মিনিট স্কুলের জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরকম করে অনেকেই তোমরা আমাদের ক্লাসগুলো করো, সো এগুলো শুনলে আমাদেরও ভালো লাগে, আমরা ইন্সপায়ার্ড হই। তারপর আমি দেখতে পাচ্ছি সোহেল রানা, সাইফুল ইসলাম, শান্ত, আরমান, তারপর ইমরান হোসেন তোমরা প্রশ্ন করেছো। আর মাঝখানে আরমান একটা প্রশ্ন করেছো যে বিচ্যুতি কোণ কেন দরকার। এই প্রশ্নের উত্তর একটু পরে আমি দিচ্ছি, বিচ্যুতি কোণটা কেন দরকার বা বিচ্যুতি কোণ কেন জানা দরকার। তারপর আতিক লিখেছো যে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব ক্লাসটা লাগবে। আমরা তাহলে পরের ক্লাসে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চুম্বকত্বটাই নেওয়ার চেষ্টা করব। মিতুল দেখতে পাচ্ছি, মিজান, নিয়াজ, তারপর আশরাফুল আলম, তারপর জাহিদুল ইসলাম, তারপর আশরাফুল আলম আমি দেখতে পাচ্ছি, তারপর তাফরিন, শান্তা তোমরা কমেন্ট করেছো। তো দেখো এইটুকু পর্যন্ত আমরা জানলাম যে a ইকুয়ালস R1 প্লাস R2। এবারে আমরা এই বিচ্যুতি কোণ বা ডেল্টা এর সাথে সম্পর্কটা নির্ণয় করার চেষ্টা করি। দেখো তাহলে এবার আমি এটা একটু মুছে দিচ্ছি, আমরা বিচ্যুতি কোণের সাথে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমি এই লাল দাগগুলো আর একটু গাঢ় করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। একটু দেখো, আমরা এখন নতুন আরেকটা ত্রিভুজ নিয়ে কথা বলবো। এই ত্রিভুজটা যদি খেয়াল করে দেখে থাকো তাহলে দেখবে এই ত্রিভুজের বহিস্থ কোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা। এই ত্রিভুজের বহিস্থ কোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা। তো কোন ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণটা হচ্ছে তার বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান, ইন্টারনাল অ্যাঙ্গেল গুলার সামেশন। তাহলে এই যে একটা ইন্টারনাল অ্যাঙ্গেল, এটা কত বলতো? পুরাটা তো I1, এই পুরাটা I1, তার থেকে R1 বাদ, তাহলে এটা হচ্ছে I1 মাইনাস R1। আর এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা এটা কত? এটা হচ্ছে I2 মাইনাস R2। কেন?
এটা i2, তাহলে ভিতরের পুরোটুকু i2, তার থেকে r2 বাদ, তাহলে রয়ে গেল i2 r2। তাহলে এইখানে হয়ে যাবে i1 r1 প্লাস i2 r2। আমি একবারে লিখলে চাইলে এইভাবে লিখতে পারি, i1 প্লাস i2 মাইনাস r1 প্লাস r2, এইভাবে লিখতে পারি। আর বলো তো r1 প্লাস r2 একটু আগেই আমরা লিখেছিলাম a, তাহলে আমি ডেল্টাকে লিখতে পারি i1 প্লাস i2 মাইনাস a। তাহলে এই সূত্রটাও আমি এখানে এখন লিখে রাখি, ডেল্টা ইকুয়ালস i1 প্লাস i2 মাইনাস a। এই দুইটা সূত্র আমাদের কাজে লাগবে। তাহলে আপাতত আশা করি এইটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমি অলরেডি দেখি আর কে কে আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। আমি দেখতে পাচ্ছি তাফরিন, শান্তা, আশরাফুল আলম, আচ্ছা আমি দেখতে পাচ্ছি আহমদ আল শাহরিয়ার, তারপর আমি দেখতে পাচ্ছি মুহাইমিনুর রহমান, তারপর আরমান কমেন্ট করেছো, রাকিব মাহমুদ, সোহেল রানা, আজাদ অনন্ত, রাজু, এবং আমি দেখতে পাচ্ছি তোমাদের সবার প্রিয় প্রতীক ভাইয়া এইমাত্র আমাদের ক্লাসে এসে জয়েন করেছেন। প্রতীক ভাইকে ধন্যবাদ। শুভ মাহমুদ, আশরাফুল আলম, তারপর শাহাদাত হোসাইন, তারপর তাসনুভা আহমেদ, পারভেজ আহমেদ, ফিরোজ আমাদের ক্লাসে এসে কমেন্ট করেছো, আশরাফুল আলম, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে একটু দেখো, আমরা এইটুকু পর্যন্ত শেষ করলাম যে a ইকুয়ালস r1 প্লাস r2 আর ডেল্টা হচ্ছে i1 প্লাস i2 মাইনাস a। এবারে আসা যাক ন্যূনতম বিচ্যুতি কোণ, এই প্রশ্নটায় যে ন্যূনতম বিচ্যুতি কোণ কি এবং সেটা কিভাবে কাজ করে এই ব্যাপারটায়। আমরা চাইলে একটা প্রিজমে বিভিন্ন অ্যাঙ্গেলে আলো ফেলতে পারি এবং তার ফলে বিভিন্ন রকম বিচ্যুতি কোণ তৈরি হবে। আমরা যদি আপতন কোণ আর বিচ্যুতি কোণের একটা গ্রাফ আঁকতে পারতাম, আপতন কোণ মানে যেটা আমি ফেললাম লাইটটা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমার আপতন কোণ। আর এখানে দুইবার প্রতিসরণ হওয়ার পর এই শুরুরটা আর শেষেরটার মধ্যে যে অ্যাঙ্গেল ছিল সেটা ছিল আমাদের ডেল্টা। তো আমরা যদি আই আর ডেল্টার একটা গ্রাফ আঁকি, যে আই আমি আস্তে আস্তে বাড়াতে থাকবো, তাহলে ডেল্টার কি অবস্থা হয়, তখন আমি এইরকম একটা গ্রাফ পাবো। অর্থাৎ শুরুতে বিচ্যুতি বেশি থাকে, তারপর আমার আপতন কোণের মান বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে থাকে, এবং একটা পয়েন্টে গিয়ে আপতন কোণ আরো বাড়ালে বিচ্যুতি কোণ আবার বেড়ে যায়। তুমি যদি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল নিয়ে এই ছবিটা বারবার এঁকে এই মানটা বের করো, এই ডেল্টার মানটা বের করো, তাহলে তুমি দেখতে পাবে এরকম একটা গ্রাফ পাবে। এর মধ্যে সবচেয়ে নিচের যে পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টে বিচ্যুতি কোণ যত, সেটাকেই বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ বা মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল। তাহলে এই মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল বা ন্যূনতম বিচ্যুতি কোণ, এটা কখন হয়? একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য এই ন্যূনতম বিচ্যুতি কোণটা পাওয়া যায়। এই ন্যূনতম বিচ্যুতি কোণ যখন হয় তখন একটা ঘটনা ঘটে, সেটা আমি এখানে একটু পরিষ্কার করে এঁকে দেখাই। ধরা যাক এই হচ্ছে আমাদের প্রিজম, এবং এই প্রিজমে আমরা লাইট ফেললাম প্রথমে এইভাবে, এবং এই অ্যাঙ্গেলে ফেলার ফলে ন্যূনতম বিচ্যুতি কোণ তৈরি হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো I1। আর এখানে কি ছিল আমাদের? এখানে এইরকম ছিল এবং এই লাইটটা এদিকে চলে যেত, এটাকে আমরা বলেছিলাম R1, এটা R2, এটা হচ্ছে আমাদের এই পাশের অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের I2। যখন ন্যূনতম বিচ্যুতি কোণে পৌঁছায় তখন I1 আর I2 সমান হয়, R1 আর R2 সমান হয়। তাহলে I1 I2 যদি সমান হয়, R1 R2 যদি সমান হয়, তখন আসলে কি ঘটবে? যদি R1 R2 সমান হয়, তাহলে R1 কেও আমরা লিখতে পারি R, R2 কেও আমরা লিখতে পারি R, কারণ সমান। তখন এইটার কি অবস্থা হবে? যদি ন্যূনতম বিচ্যুতি কোণ হয় ডেল্টা মিনিমাম, তাহলে A ইকুয়ালস হয়ে যাবে R প্লাস R। তাহলে R এর ভ্যালু হয়ে যাবে A/2, R এর ভ্যালু হয়ে যাবে A/2। আবার নিচেরটায় আসো, I1 I2 সমান, তাহলে I1 I2 দুইটাকে কি লেখা যায়? I1 কে লেখা যায় I, I2 কেও লেখা যায় I। তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো ডেল্টা ইকুয়ালস I প্লাস I, I প্লাস I মাইনাস A। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে ডেল্টা মিনিমাম প্লাস A হয়ে যাবে, তখন হয়ে যাচ্ছে টুয়াইস I ইকুয়ালস ডেল্টা মিনিমাম প্লাস A। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি
যে ন্যূনতম বিচ্যুতি কোণের বেলায় I ইকুয়ালস ডেল্টা মিনিমাম প্লাস A ডিভাইডেড বাই 2। তাহলে এই আরেকটা সূত্র আমি পেয়ে গেলাম, I ইকুয়ালস ডেল্টা মিনিমাম প্লাস A বাই 2। এটা আমি কিভাবে পেলাম? ন্যূনতম বিচ্যুতি কোণের বেলায় I1 আর I2 সমান বলে। তাহলে আমি এই অংশটুকু একটু মুছে দিচ্ছি। দেখো, এর মধ্যে আমি কয়েকটা প্রশ্ন পেয়েছি। যেমন আমি দেখতে পাচ্ছি মাহিম হাসান চৌধুরী, তুমি প্রশ্ন করেছো আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? যদি প্রতিফলন হয় বা রিফ্লেকশন হয়, রিফ্লেকশন বা প্রতিফলনের বেলায় আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, সেক্ষেত্রে 30 ডিগ্রি হবে। আর তুমি যদি প্রতিসরণ জানতে চাও তাহলে হচ্ছে সাইন আই বাই সাইন আর, ওই সূত্র দিয়ে করতে হবে। আর হৃদয় জিজ্ঞেস করেছো মধ্যরশ্মির বিচ্যুতি দুই প্রান্তের বিচ্যুতির পার্থক্য দিয়ে বের করা যায় কিনা? হ্যাঁ, পসিবল। তাহলে দেখো, আমি একটু সামনে যাই। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে রিদওয়ানুল হক, মিতুল তোমরা প্রশ্ন করেছো। তারপর আরো কয়েকজনের প্রশ্ন আমি পড়লাম, যেমন প্রণব ভট্টাচার্য কমেন্ট করেছো। তারপর তানজিদ ইসলাম আলিফ প্রশ্ন করেছো, কমেন্ট করেছো। রাব্বি হাই দিয়েছো আমাদেরকে, হাই রাব্বি। তাহলে দেখো, আমরা একটু সামনে যাই। এখানে এইটুকু পর্যন্ত আসার পর আমরা কি লিখতে পারি খেয়াল করো। যেমন এই পয়েন্টটার বেলায় I1 হচ্ছে আপতন কোণ, R1 হচ্ছে প্রতিসরণ কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে এটা একটু মুছে দিয়ে আমি কি এটা লিখতে পারি না? দেখো, আমরা তো জানতাম কোনো একটা কিছুর প্রতিসরাঙ্ক বা মিউ ইকুয়ালস সাইন আর, সরি সাইন আই বাই সাইন আর, এরকম। তাহলে আমাদের এখানে আই এর ভ্যালু কত ছিল? ডেল্টা মিনিমাম প্লাস A বাই 2। আর আর এর ভ্যালু কত ছিল? আর এর ভ্যালু ছিল A বাই 2। তাহলে আমি কি এখানে এটা লিখে ফেলতে পারি না? আই এর জায়গায় ডেল্টা মিনিমাম প্লাস A বাই 2, আর আর এর জায়গায় লিখতে পারি না A বাই 2। তাহলে এই হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্কের সূত্র। তাহলে একটা প্রিজমের প্রতিসরাঙ্ক আমি চাইলে ন্যূনতম বিচ্যুতি কোণ থেকে বের করতে পারি, আবার উল্টো করে আমি যদি প্রতিসরাঙ্ক জানি তাহলে সেখান থেকে ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে পারবো। এবারে বিচ্যুতি কোণের একটা প্র্যাকটিক্যাল ব্যবহারের ঘটনা একটু বলি। যেমন আমরা যখন আকাশে রংধনু দেখি তখন এই বিচ্যুতি কোণের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে রংধনুর একটা ব্যাপার এক্সপ্লেইন করি, সবাই একটু দেখো। রংধনুর মধ্যে, রংধনু কিভাবে তৈরি হয়? পানির ফোঁটার মধ্যে সূর্যের আলো পড়ে রংধনু তৈরি হয়। যখন সূর্যের আলো এসে কোন একটা পানির কণার উপরে পড়ে তখন একবার প্রতিসরণ হয়, তারপর এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, তারপরে আবার প্রতিসরণ হয়ে প্রথম দিকে ফিরে যায়। তাহলে প্রথমে লাইটটা আসে কত কোণে? এই যে এই ডিরেকশনে আসে, আর শেষে লাইটটা চলে যায় কত কোণে? এই ডিরেকশনে চলে যায়। তাহলে এই দুই ডিরেকশনের মধ্যে যে অ্যাঙ্গেল, এটাই হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ। এবং যে আলোটা তার ন্যূনতম বিচ্যুতি কোণে আমাদের চোখে আসে, ওই আলোর অনুভূতি সবচেয়ে স্পষ্ট হয়। তাহলে রংধনুর মধ্যে তো অনেক পানির কণা থাকে, তার মধ্যে একদিকের পানির কণাগুলো আমাদের কাছে লাল মনে হয়, কারণ ওইখান থেকে লাল রঙের ন্যূনতম বিচ্যুতি কোণে আলোগুলো আসে। তারপর হচ্ছে আমাদের কমলা মনে হয়, সবুজ মনে হয়, হলুদ, নীল এরকম মনে হয়, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ন্যূনতম বিচ্যুতি কোণগুলো চেঞ্জ হয়ে যায়, তাই আমরা এক একবার এক একটা কালার দেখি। তো এইভাবে রংধনু কাজ করে। তো আমরা রংধনুর একটা ব্যাখ্যা দিলাম তোমাদেরকে, যেখানে বিচ্যুতি কোণটা দরকার হয়। তাহলে আমরা প্রিজমের বেলায় ন্যূনতম বিচ্যুতি কোণ দিয়ে প্রিজমের প্রতিসরাঙ্কের একটা ফর্মুলা ডেভেলপ করতে পেরেছি। তাহলে এটা দিয়ে আমরা প্রিজমের প্রতিসরাঙ্ক বের করতে পারবো। তাহলে অলরেডি অনেকে কমেন্ট করেছো, ফিরোজ, তারপর হচ্ছে ফাহিম, আবরার, অতুল, তুমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছো যে আপতন কোণ কত হলে প্রতিসরিত রশ্মি প্রিজমের গা ঘেঁষে যাবে। আপতন কোণ কত হলে প্রতিসরিত রশ্মি প্রিজমের গা ঘেঁষে যাবে, এই অ্যান্সারটা আমরা একটু দিয়ে নিই। সবাই একটু খেয়াল করো, দেখো এইখানে ব্যাপারটা এইভাবে ঘটে যে এইভাবে একটা আলো আসলো, তারপর এটা প্রতিসরণ হলো, হয়ে প্রিজমের গা ঘেঁষে চলে গেল, মানে প্রিজমের দেয়াল বরাবর বের হয়ে চলে গেল। তো একটা আলো কখন প্রিজমের দেয়াল বরাবর চলে যায়?
যখন এই অ্যাঙ্গেলটা কি হয়, এই অ্যাঙ্গেল হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ হয়। এই অ্যাঙ্গেলটা সংকট কোণ হলে প্রিজমের গা ঘেঁষে চলে যাবে। তো একটা ম্যাটেরিয়ালের জন্য সংকট কোণ কিভাবে বের করতে হয় সেটা আমরা অলরেডি জানি। তো সংকট কোণ বের করার ফর্মুলা কি ছিল? সংকট কোণ বের করার ফর্মুলা ছিল মিউ ইকুয়ালস 1/sin θc। এটা আমরা অন্য একটা ক্লাসে, প্রতিসরণের ক্লাসে দেখেছিলাম। তাহলে মিউ ইকুয়ালস 1/sin θc। তাহলে এই ফর্মুলার সাহায্যে এই সংকট কোণ বের করা যায়। তুমি যদি এই কোণটা বের করতে পারো তাহলে তুমি হচ্ছে বাকি কোণগুলোও এখন বের করতে পারবে। এই অঙ্কে মেইন ব্যাপার ছিল এটা যে এটা যে সংকট কোণ সেটা বুঝতে পারা। তাহলে এটা যদি সংকট কোণ তুমি বুঝতে পারো, তুমি এখান থেকে সংকট কোণটা বের করতে পারবে। এরপর তুমি এই ত্রিভুজ থেকে চাইলে এই কোণ বের করতে পারবে, এই কোণ বের করতে পারবে। সেটা জানার জন্য তোমাদের মিউটা জানা লাগবে। মিউটা আমরা জানতে পারলে এটা বের করতে পারবো। তাহলে এরকম করে আমরা এটা জানলে এটা জেনে যাব, এইভাবে আস্তে আস্তে অঙ্কগুলো করতে পারবো। এখন আর কি কি আমাদের জানা লাগবে সেটা হচ্ছে এই অঙ্কটা করতে পারার জন্য আমাদের এটাও লাগবে, প্রিজমের যে মাথার যে কোণটা শীর্ষ কোণ অর্থাৎ প্রিজম কোণ। কারণ আমরা একটু আগে লিখেছিলাম এ হচ্ছে r1 প্লাস r2। তাহলে দেখো আমি প্রসিডিউরটা বলি, তুমি অঙ্কটা করে চাইলে আমাদেরকে রেজাল্টটা জানাতে পারো। প্রথমে সংকট কোণ বের করো থিটা সি, কোত্থেকে? মিউ থেকে। তাহলে মিউ থেকে সংকট কোণ বের করে এখানে আনতে পারো, তুমি বসাতে পারো। তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি হচ্ছে এ। তাহলে এ থেকে এটা বিয়োগ করলে আমরা অন্য কোণ পেয়ে যাব। আর অন্য কোণ যদি পেয়ে যাই, এটা যদি হয় আই আর এটা যদি হয় আর, তাহলে মিউ ইকুয়ালস সাইন আই বাই সাইন আর। তাহলে আমরা এই আর এর মান বসিয়ে দিলে আই এর মান পেয়ে যাব। এইভাবে উল্টা দিক থেকে আমাকে অঙ্কটা করে আসতে হবে। তাহলে আমি মাঝখানে হচ্ছে এই প্রশ্নটার উত্তরটা দিয়ে নিলাম। তাহলে দেখতে পাচ্ছি আরো অনেকে কমেন্ট করেছো যে অতুল নিশ্চয়ই তোমার প্রশ্ন উত্তরটা পেয়েছো। তাহলে আমি এরপরে দেখতে পাচ্ছি আরমান আতিক প্রশ্ন করেছো, তাওসিফ আনসার দিয়েছো আমাদেরকে। তারপর রাকিব মাহমুদ, তারপর আমি দেখতে পাচ্ছি মিতুল কমেন্ট করেছো, রিদওয়ানুল হক, তারপর আরমান, রাকিব মাহমুদ, তারপর আমি দেখতে পাচ্ছি দিহান প্রশ্ন করেছো যে প্রিজমের মাঝ দিয়ে আলো গেলে কি হবে। প্রিজমের মাঝ দিয়ে বলতে আসলে কি বুঝাতে চাচ্ছো তুমি যদি একটু আমাদেরকে বুঝাতে পারো তাহলে আমি আনসারটা দিতে পারি। তারপর আমি দেখতে পাচ্ছি নুরানি রাব্বি প্রশ্ন করেছো। আর এর মধ্যে আমি আরেকটা প্রশ্ন পেয়েছি, রিদওয়ানুল হক প্রশ্ন করেছো বিচ্ছুরণ আর বিক্ষেপণের পার্থক্য কি, এটা একটু বলে নিই। বিচ্ছুরণ হচ্ছে প্রিজমের ভিতর দিয়ে যখন একটা সাদা আলো প্রবেশ করে তখন হচ্ছে সেটা আলাদা আলাদা রঙে ভাগ হয়ে যায়। কারণ প্রত্যেকটা রঙের জন্য এই যে মিউ বা প্রতিসরাঙ্ক সেটা আলাদা। তাহলে লাল আলো যেদিকে যাবে বেগুনি আলো তার চেয়ে বেশি বেঁকে যাবে। এই যে আলোতে ভাগ হয়ে যাচ্ছে এটাকেই বলা হয় বিচ্ছুরণ বা বলা যায় ডিসপারশন। আর হচ্ছে আরেকটা বাকি রইল, সেটা হচ্ছে বিক্ষেপণ। বিক্ষেপণ অন্য জিনিস, সেটা হচ্ছে কোনো মিডিয়ামের ভিতর দিয়ে যখন লাইট আসে তখন সেটা কোনো কণার উপরে পড়ে চারদিকে ছড়িয়ে যাওয়া, এটা হচ্ছে বিক্ষেপণ। এটা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। তাহলে বিক্ষেপণ হচ্ছে এটা, বিচ্ছুরণ হচ্ছে এটা। যেমন একটা খুব পপুলার প্রশ্ন আছে যে আকাশ কেন নীল দেখা যায়, এই প্রশ্নের উত্তর একটু দিয়ে নেই, তারপর আমরা আবার আমাদের এই সূত্রে ফিরে আসব এবং এই সূত্র দিয়ে আমরা আরো কিছু কাজ করব। তাহলে আকাশ কেন নীল দেখা যায় এই উত্তরটা একটু দিয়ে নেই। যখন বায়ুমণ্ডল ভেদ করে আলো আসে, সূর্যের আলোতে 7টা রঙই থাকে, কিন্তু এই সূর্যের আলোর মধ্যে নীল, বেগুনি এই কালারগুলার তরঙ্গ দৈর্ঘ্য থাকে কম। যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে তারা বেশি স্ক্যাটার্ড হয় বা বেশি বিক্ষেপণ হয়। তাহলে এগুলা বিক্ষিপ্ত হয়ে আকাশে ছড়িয়ে পড়ে, এই জন্য আমরা আকাশটাকে দেখি নীল। আর গোধূলি বা সূর্যোদয়ের সময় তখন কিন্তু আবার লাল দেখা যায়। তার কারণ হচ্ছে গোধূলি বা সূর্যোদয়ের সময় সূর্যের আলোটাকে অনেক বেশি বাতাস ভেদ করে আসতে হয়। দুপুর বেলা সরাসরি মাথার উপর থেকে সূর্য আলো দেয়, আর সূর্যাস্তের সময় বা সূর্যোদয়ের সময় সূর্য এরকম করে আলো দেয়, তখন অনেক বেশি রাস্তা পার হয়ে আসতে হয়। এখানে যতটুকু এখানে তার চেয়ে বেশি, এখানে এতটুকু এখানে এত বেশি। তাহলে বেশি রাস্তা পার হয়ে গেলে প্রথমে ধরো নীল রং বিক্ষিপ্ত হয়ে গেল, তারপর সবুজ রং বিক্ষিপ্ত হয়ে গেল, আস্তে আস্তে এবার লাল রঙও বিক্ষিপ্ত হয়ে যায়। যদি লাল রংটা বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে লাল রংটা পর্যন্ত আমাদের চোখে এসে পৌঁছায়, আর কি পুরোপুরি বিক্ষিপ্ত হতে পারে না। তাহলে এই বাকি সবগুলো যদি বিক্ষিপ্ত হয়ে যায়
তাহলে লাল রংটা আমাদের চোখে এসে পৌঁছানো পসিবল। তাহলে এই লাল রংটা যদি আমাদের চোখে এসে পৌঁছায় তাহলে আমরা তখন সূর্যটাকে কি দেখবো? লাল দেখবো। তাহলে এই জন্য আমরা সূর্যোদয় সূর্যাস্তের সময় লাল দেখি, আর দুপুরবেলা আমরা কেমন আকাশকে নীল দেখি। তাহলে রাতের আকাশ কালো দেখা যায় কেন? কারণ রাতে তো আর সূর্য থেকে আলো আসে না, তাই বিক্ষেপণ হওয়ার প্রশ্নটা উঠে না। এই জন্য রাতের আকাশকে আমরা কালো দেখি, মানে অন্ধকার দেখি। তাহলে এই আমাদের উত্তরটা ছিল। এবারে আমরা এই সূত্রটার দিকে একটু তাকাই। যদি প্রিজমটা এমন হয়, সরু প্রিজম, সরু প্রিজম, সরু প্রিজম কখন বলবো? সরু প্রিজম বলবো যদি এই প্রিজমের মাথার অ্যাঙ্গেলটা বা প্রিজম অ্যাঙ্গেল 6 ডিগ্রি বা তার চেয়েও কম হয়, তখন আমরা এটাকে বলবো সরু প্রিজম। তো সরু প্রিজমে কি হয় দেখো, এই অ্যাঙ্গেলগুলো যদি ছোট হয় তাহলে সাইন থিটাকে থিটা লেখা যায়। তাহলে সরু প্রিজমের জন্য এটাকে লেখা যায় ডেল্টা মিনিমাম প্লাস a বাই 2 ডিভাইডেড বাই a বাই 2। কারণ সরু প্রিজমের জন্য সাইন থিটা হচ্ছে থিটা। এইবার তো আমরা 2 2 কাটাকাটি করতে পারি। যদি আমরা 2 2 কেটে ফেলি তাহলে আমরা পাবো এইরকম, 2 2 কেটে ফেললে এরকম পাবো। তাহলে a দিয়ে ভাগ করে দাও, তুমি পেয়ে যাচ্ছ ডেল্টা মিনিমাম বাই a প্লাস 1। 1 কে এই পাশে নিয়ে আসো, a দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি পাচ্ছ মিউ মাইনাস 1 ইন্টু a ইকুয়ালস ডেল্টা মিনিমাম। তাহলে এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। এই ইকুয়েশনটা আমরা এখানে আরেকবার একটু আলাদা করে লিখি, মিউ মাইনাস 1 ইন্টু a ইকুয়ালস ডেল্টা মিনিমাম। এটা কেন ইম্পর্টেন্ট দেখো, সরাসরি এখান থেকে আমরা ন্যূনতম বিচ্যুতি কোণ বের করে ফেলতে পারি। কিভাবে? প্রিজমের যে মাথার অ্যাঙ্গেল সেটা তো আমার জানাই a, এটা আমি চাইলে চাঁদা দিয়ে মাপতেও পারি, একটা প্রোট্রাক্টর ইউজ করে আমি অ্যাঙ্গেলটা মেপে ফেলতে পারি। আবার এই যে মিউ, সেটাও আমার জানা থাকতে পারে। যেমন যদি কাচের তৈরি প্রিজম হয় তাহলে মিউটা হচ্ছে 1.5 বা 1.52 এরকম কাছাকাছি মান। তাহলে এই দুটো মান যদি আমি বসিয়ে দিই তাহলে কি আমি ন্যূনতম বিচ্যুতি কোণ পেয়ে যাচ্ছি না? তাহলে এইভাবে ইজিলি ন্যূনতম বিচ্যুতি কোণ বের করা যায়। কিন্তু এই সূত্র কাজ করবে কার জন্য? এই সূত্র কাজ করবে সরু প্রিজমের জন্য। তাহলে এখানে আমরা এখন একটা প্রবলেম সলভ করতে পারি, একটা প্রবলেম আমরা সলভ করতে পারি। যেমন আমি যদি তোমাকে বলে দেই যে একটা প্রিজম, একটা সরু প্রিজম, এই সরু প্রিজমের প্রিজম অ্যাঙ্গেল হচ্ছে 5 ডিগ্রি, সরু প্রিজমের প্রিজম অ্যাঙ্গেলটা হচ্ছে 5 ডিগ্রি, আর মিউ এর ভ্যালু আমি বলে দিলাম 1.5। তাহলে সেখান থেকে তুমি হিসাব করে বের করতে পারবে না ডেল্টা মিনিমাম কত হবে? তাহলে এক্ষুনি ডেল্টা মিনিমাম বা ন্যূনতম বিচ্যুতি কোণ কত হয় সেটা হিসাব করে আমাকে জানাও। ততক্ষণে আমরা এই ফর্মুলাটা থেকে চাইলে হিসাব নিকাশ করে ফেলতে পারি। তাহলে দেখো তোমরা এই ডেল্টা মিনিমামটা বের করে ফেলো, আমিও বের করি। ডেল্টা মিনিমাম ইকুয়ালস মিউ মাইনাস 1 ইন্টু a। তাহলে মিউ মাইনাস 1 কত হয়? মিউ মাইনাস 1 হচ্ছে 1.52 মাইনাস 1 ইন্টু সরু প্রিজমের যে প্রিজম অ্যাঙ্গেল 5 ডিগ্রি। তাহলে আমরা যে মানটা পেয়ে যাচ্ছি সেটা আমরা চাইলে ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করতে পারি। তাহলে আমি হিসাবটা করে জিনিসটা দেখাচ্ছি। আমাদের হিসাবটা আসে এরকম যে 1.52 মাইনাস 1, তাহলে আমরা পাচ্ছি 0.52 ইন্টু 5 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি 2.6। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে 2.6 ডিগ্রি। অলরেডি তোমরা অনেকেই এই অ্যান্সারটা বের করে ফেলতে পেরেছো। যারা 1.5 ধরে করেছো, 1.5 ধরে করলে 2.5 আসবে, আর 1.52 ধরে করলে 2.6 আসবে। তাহলে দেখো 1.5 ধরে করলে আসবে হচ্ছে 2.5, আর 1.52 ধরে করলে 2.6 ডিগ্রি চলে আসবে। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তরটা দিয়ে ফেলেছো। যেমন আমি দেখতে পাচ্ছি মিতুল দিয়েছো, নিয়া, রাসেল, উপমা চক্রবর্তী, রাজু, তারপর আমি দেখতে পাচ্ছি মুহাইমিনুল ইসলাম, আরমান, শান্ত, ফিরোজ, তারপর মিতুল, তারপর জাহিদুল ইসলাম, ইমরান হোসেন, তারপর মুহাইমিনুর রহমান এবং আরমান, তোমরা অ্যান্সারটা দিয়েছো। আর এর মধ্যে জাহিদুল ইসলাম লিখেছো যে রাত কেন অন্ধকার হয়? কারণ সরাসরি সূর্যের আলো তখন পৃথিবীতে এসে পৌঁছায় না, পৃথিবীর অন্য পাশটাতে সূর্যের আলো পড়ে, তাহলে এই পাশটাতে আমাদের পৃথিবীরই ছায়া পড়ে, তাহলে এই জন্য রাতটা অন্ধকার। এবং আকাশকে আমরা কালো দেখি কারণ সূর্যের আলো তখন বায়ুমণ্ডল ভেদ করে আমাদের কাছে পৌঁছায় না, এই জন্য। তাহলে আমরা এইটুকু শেষ করে ফেললাম। আমরা এখান থেকে চাইলে সরু প্রিজমের জন্য ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে পারি, আবার উল্টো করে প্রতিসরাঙ্কও বের করতে পারি।
তাহলে আমরা প্রিজম নিয়ে বেশ কিছুক্ষণ কথা বললাম। এবারে আমরা চলে যাব হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রে। আমরা এখন সরল অনুবীক্ষণ যন্ত্রে চলে যাব। তাহলে দেখো, সরল অনুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ সেটা কিভাবে কাজ করে। একটা ছবি এঁকে নেই আমি প্রথমে, এবং এই পার্টটুকু সবাইকে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, বিকজ এখানে আমরা একটা লেন্সের জন্য বিবর্ধন বা ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা ডেভেলপ করে ফেলবো, এবং এই ফর্মুলাটাই আমরা এর পরবর্তীতে ব্যবহার করব জটিল অনুবীক্ষণ যন্ত্রের জন্য। সো এই মুহূর্তে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার বন্ধুরাও যাতে জানতে পারে, তাই এক্ষুনি এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো, যাতে এই পার্টটুকু কেউ মিস না করে। তাহলে শেয়ার করতে ভুলবে না অবশ্যই। তাহলে এখানে আমি একটা লেন্স নিচ্ছি। এই লেন্সটা হচ্ছে একটা দ্বিউত্তল লেন্স, বা তুমি সোজা কথায় বলতে পারো উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্সের জন্য আমরা একটা সূত্র জানতাম, সেটা আমরা গত ক্লাসেই দেখেছি, 1/u plus 1/v equals 1/f। এই সূত্রটা আমরা গত ক্লাসেই দেখেছি। তাহলে দেখো, 1/u plus 1/v equals 1/f, এই সূত্রটা আমাদের কাজে লাগবে এখন। তো এখন আমি কি করব একটু দেখো। আমরা এই লেন্সের ধরো ফোকাস দূরত্ব f, এই পাশে ফোকাস দূরত্ব এতটুকু। আমি এই ফোকাসের ভিতরে একটা বস্তু রাখবো। ফোকাসের ভিতরে বস্তু রাখলে কিরকম বিম্ব হয় সেটাও আমরা আগের ক্লাসে দেখেছিলাম। একটা রশ্মি ফোকাস দিয়ে যায় আর একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায়, সেগুলোকে পেছনে বাড়ালে এরকম একটা জায়গায় মিলিত হয় এবং একটা বিম্ব তৈরি হয়। এই বিম্বটা হচ্ছে সোজা, অবাস্তব, বর্ধিত, অর্থাৎ ইরেক্ট, ম্যাগনিফাইড এন্ড ভার্চুয়াল, অবাস্তব বিম্ব। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ইউ, এইটুকু হচ্ছে আমাদের ইউ, আর এইটুকু হচ্ছে আমাদের ভি। এবার একটু মনে করে দেখো, ইউটা এখানে পজিটিভ কিন্তু ভি এখানে নেগেটিভ। ভিটা কেমন? ভি এর ভ্যালুটা নেগেটিভ। তাহলে একটু দেখো, এইবার আমরা যে ফর্মুলাটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন এম ইকুয়ালস মাইনাস ভি বাই ইউ। ফর্মুলার মধ্যেই মাইনাস, এম ইকুয়ালস মাইনাস ভি বাই ইউ। তাহলে এই অংশটা কেন এইভাবে লিখলাম সেটা একটু এখন দেখো। যখন আমি এরকম একটা চিত্র আঁকলাম তখন দেখো তো যে এই বিম্বটা বস্তুর তুলনায় সোজা না উল্টা? সোজা, ইরেক্ট, তাই না? আর বস্তুর তুলনায় বড় না ছোট? বড়। তাহলে এইবার দেখো, আমরা এই ম্যাগনিফিকেশন যদি বের করতে চাই তাহলে কি করব? ইউ এর ভ্যালু কত বসাবো? এখানে তো ইউ পজিটিভ, বাস্তব, তাই ইউ একটা পজিটিভ ভ্যালু বসবে। আর ভি কেমন? ভি একটা নেগেটিভ ভ্যালু দিবে না? তাহলে এখানে ভি এর জায়গায় নেগেটিভ একটা মান বসবে। মনে করো -5 বা সামথিং। ধরো এই দূরত্বটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, এই দূরত্বটুকু মনে করো 5 সেন্টিমিটার। তাহলে এখানে কত বসবে? -5, কারণ কি ভি নেগেটিভ, অবাস্তব। তাহলে এখানে কোনো একটা মাইনাস ভ্যালু বসালে এই মাইনাস ক্যান্সেল হয়ে গিয়ে এম এর ভ্যালু কত আসে? পজিটিভ আসে। আর বিবর্ধন বা এম এর ভ্যালু পজিটিভ আসার মানে হচ্ছে বিম্বটা বস্তুর তুলনায় সোজা। কারণ সব সময় তো আর তুমি চিত্র এঁকে নিবে না, তুমি তো ফর্মুলা দিয়ে অঙ্ক করবে। তাই ফর্মুলা দেখেই যাতে বুঝতে পারো যে বিম্বটা কি সোজা হবে নাকি উল্টা হবে। যদি এটা নেগেটিভ থেকে যেত তাহলে আমি বুঝতাম যে বিম্বটা উল্টো হবে। এখানে হচ্ছে পজিটিভ চলে আসে মাইনাসে কেটে, তাই বিম্বটা সোজা বলে আমরা ধরে নিচ্ছি। তাহলে আমি অলরেডি একটু দেখি যে আর কে কে কমেন্ট করেছো। নাজমুস সাকিব প্রশ্ন করেছো যে প্রিজম কি কাজে ব্যবহৃত হয়। তার আমি একটা সহজ অ্যান্সার দিতে পারি। তোমরা যে এসএলআর কিংবা ডিএসএলআর ক্যামেরা দেখো তার মধ্যে একটা প্রিজম থাকে, সেটা হচ্ছে 3 কোণা না, পেন্টা প্রিজম থাকে। এছাড়া আর অনেক কাজে ব্যবহার হয়। তারপর আমি দেখতে পাচ্ছি হাবিব কমেন্ট করেছো, মিতুল, তারপর আমি দেখতে পাচ্ছি সালমান আমাদের ক্লাস দেখছো, সালমানকে অসংখ্য ধন্যবাদ। রাফিয়ান খান, তারপর আমি দেখতে পাচ্ছি রাসেল, রিদওয়ানুল হক প্রশ্ন করেছো যে প্রধান অক্ষের মধ্যে রেখাটা কেন নিলাম। প্রধান অক্ষের মধ্যে কোথায় নিলাম? প্রধান অক্ষের মধ্যে তো নিইনি, এটা হচ্ছে সমান্তরাল আর এটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যায়। আচ্ছা, আরমান জিজ্ঞেস করেছো যে বাংলাদেশে রকেট তৈরির কোনো জায়গা নেই। না, আমার মতে এখনো বাংলাদেশে মনে হয় রকেট তৈরি হয় না, আমি জানি না ঠিক আসলে।
তারপর হচ্ছে শান্ত কমেন্ট করেছো, ফিরোজ। আর ফিরোজ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছো, উড্ডয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন? এটা আমি অবশ্যই শেষে সময় থাকলে অ্যান্সার দিব। রিদওয়ানুল হক প্রশ্ন করেছো, তারপর মিতুল একটা কমেন্ট করেছো, তারপর হচ্ছে রাজু বলেছো আবার একটু বুঝিয়ে দিতে। আমি এটা আবার একটু বলে দেই, তাহলে দেখো আমি এটা আবার বলে দিচ্ছি একটু। তাহলে দেখো এখানে যে ব্যাপারটা ঘটছে বলে আমি দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো এখানে একটা অবাস্তব বিম্ব তৈরি হচ্ছে। বিম্বটা সোজা না উল্টা সেটা বোঝানোর জন্য এই মাইনাস চিহ্নটা দেওয়া। বিম্ব যদি অবাস্তব হয় সেটা নিজেই মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। আর বিম্ব যদি বাস্তব হয় সেটা প্লাস থাকবে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে, সরি, বিম্ব যদি বাস্তব হয় সেটা প্লাস থাকবে, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, অর্থাৎ উল্টো হবে। এটা বোঝানোর জন্যই বিবর্ধন। এবারে আমরা বিবর্ধনের ফর্মুলাটা ডেভেলপ করে ফেলি। আমি একটু আগে এখানে লিখেছিলাম বিবর্ধন m ইকুয়ালস মাইনাস ভি বাই ইউ। এবার চলো এখান থেকে মাইনাস ভি বাই ইউ আমরা নিয়ে আসি। আমরা যদি এখান থেকে মাইনাস ভি বাই ইউ নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? তো আমি এটা একটু মুছে এই সাইডে একটু লিখি, আমরা। তাহলে দেখো আমরা m ইকুয়ালস লিখলাম মাইনাস ভি বাই ইউ। এই মাইনাস ভি বাই ইউ আমি এইখান থেকে নিয়ে আসতে চাই, তাহলে এখানে উপরে প্রত্যেকটায় মাইনাস ভি মাইনাস ভি মাইনাস ভি দিয়ে দেই। তাহলে আমি পাবো মাইনাস ভি বাই ইউ, এখানে পাবো হচ্ছে মাইনাস ভি বাই ভি, এখানে পাবো মাইনাস ভি বাই এফ। এবার আমি কি করতে পারি? ভি বাই ভি কত? 1, তাহলে এখানে মাইনাস 1 কে ওই পাশে নিয়ে গেলে প্লাস 1 হবে। তাহলে আমি লিখতে পারি মাইনাস ভি বাই ইউ ইকুয়ালস 1 মাইনাস ভি বাই এফ, এটা লিখতে পারি। তাহলে দেখো এই হচ্ছে আমাদের বিবর্ধনের ফর্মুলা। এই মাইনাস ভি বাই ইউটাই বিবর্ধন। তাহলে m ইকুয়ালস 1 মাইনাস ভি বাই এফ, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে m ইকুয়ালস 1 মাইনাস ভি বাই এফ। তাহলে এই ফর্মুলাটাই এখন আমরা কাজে লাগাবো। একটা আতশ কাচ বা একটা সিম্পল মাইক্রোস্কোপ এই নীতিতেই কাজ করে। তাহলে একটা আতশ কাচ বা সিম্পল মাইক্রোস্কোপ এই নীতিতে কাজ করে। তাহলে এইবার আমরা যখন চোখে দেখি, তুমি একটু খেয়াল করো, ধরো আমরা যদি একটা হাতে আতশ কাচ নেই, আমরা হাতে, তাহলে আতশ কাচটা নিয়ে আমরা কি দেখি? ধরো হাত দেখি। তাহলে ধরো এই চশমাটা মনে করো একটা ম্যাগনিফাইং গ্লাস। তাহলে এই চশমাটা নিয়ে আমরা ধরো একটা হাত দেখতে চাই বড় করে। তাহলে কি করি? এই চশমার ভিতর দিয়ে তাকাই, বা আতশ কাচ যদি নেই আতশ কাচের ভিতর দিয়ে তাকাই, তারপর হাতটা দেখি। তাহলে চশমার যেদিকে বস্তু সেদিকেই বিম্ব তৈরি হয়। তাহলে এটা হচ্ছে একটা অবাস্তব বিম্ব। চশমার যেদিকে বস্তু সেদিকেই বিম্ব তৈরি হয়। এই যে আমাদের সেই আতশ কাচ। তাহলে এই আতশ কাচের ভিতর দিয়ে আমরা যখন হাত দেখি, তাহলে দেখো কি হয়? এই আতশ কাচের যেই পাশে হাত সেই পাশেই আমরা বিম্বটা দেখি। এখন নিশ্চয়ই খেয়াল করলে আমার হাতকে বড় করে দেখতে পাচ্ছ। তাহলে দেখো এখন আমার হাতটাকে বড় করে নিশ্চয়ই দেখা যাচ্ছে। তাহলে এই দেখো, এই যে এরকম করে বড় করে দেখা যায়। বা এই যে বোর্ডের লেখা এই মাইনাস ভি বাই ইউ, এই লেখাটা ছোট, এই যে লেখাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আবার ছোট, এই যে লেখাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তাহলে বস্তু যেদিকে বিম্ব সেদিকেই তৈরি হয়, অবাস্তব বিম্ব। কিন্তু মানুষ সব দূরত্বের বিম্ব কি সমান স্পষ্ট দেখতে পায়? না, সব দূরত্বের বিম্ব সমান স্পষ্ট দেখতে পায় না। আমাদের চোখের স্পষ্ট দর্শনের একটা নিকটতম দূরত্ব আছে। লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। তাহলে এই নিকটতম দূরত্বটা আমরা নরমালি লিখি ডি দিয়ে। আর যেহেতু অবাস্তব বিম্ব, তাই আমরা সেই দূরত্বটাকে লিখব মাইনাস ডি। তাহলে দেখো আমি আবারও বলি, মানুষ যতটুকু নিকটে সবচেয়ে স্পষ্ট দেখে সেটাকে বলে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বা লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, সেটাকে আমরা লিখি ডি। কিন্তু অবাস্তব বলে আমি কি লিখবো? মাইনাস ডি। তাহলে এই ভি, এটাই তো বিম্বের দূরত্ব, এখানেই তো বিম্বটা থাকার কথা। ভি এর জায়গায় তুমি মাইনাস ডি বসাও, তাহলে তুমি কি পাবে? ভি এর জায়গায় মাইনাস ডি বসালে পাবে 1 প্লাস ডি বাই এফ। এই হচ্ছে আমাদের বিবর্ধনের আরেকটা ফর্মুলা, 1 প্লাস ডি বাই এফ। ডি হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। তোমরা কমেন্টে চাইলে আমাকে জানিয়ে দিতে পারো স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত? লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন স্বাভাবিক চোখের জন্য কত, সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারো।
অলরেডি আমি দেখতে পাচ্ছি ইমতিয়াজ খান লিখেছো 0.25 মিটার, মিতুল লিখেছো 25 সেন্টিমিটার, তারপর সুহা লিখেছো 25 সেন্টিমিটার, হাবিব লিখেছো 25 সেন্টিমিটার। অনেকেই এই অ্যান্সারটা জানো, এটা আমাদেরকে জানিয়ে দিয়েছো। তাহলে দেখো এই ডি হচ্ছে স্পর্শদর্শন নিকটতম দূরত্ব। তাহলে এই ফর্মুলাটা মনে রাখো। তাহলে ফর্মুলাটা কি ছিল? m equals 1 minus v by f বা m equals 1 plus d by f। এবারে আমরা জটিল অণুবীক্ষণ যন্ত্রে চলে যাচ্ছি। জটিল অণুবীক্ষণ যন্ত্র, তার বিবর্ধন আমরা বের করতে চাই। তাহলে জটিল অণুবীক্ষণ যন্ত্রে আমাদের দুইটা লেন্স লাগে। তাহলে আমি ছবিটা আঁকি, সবাই খুব ভালো করে খেয়াল করো। প্রথমে যে লেন্সটা থাকে সেটাকে বলা হয় অবজেক্টিভ লেন্স বা অভিলক্ষ্য। তার ফোকাস দূরত্ব এই পাশে ধরো f, এটা টুয়াইস f, f আর টুয়াইস f এর মাঝে একটা বস্তু রাখলাম। তাহলে এই পাশেও f এবং টুয়াইস f একে দিলাম। তাহলে যেটা সমান্তরালে যাবে সেটা হচ্ছে ফোকাস দিয়ে চলে যাবে, আর যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা সোজা চলে যাবে, এইখানে বিম্ব তৈরি হবে। তাহলে এই যে বিম্বটা তৈরি হচ্ছে তার জন্য এইটুকু দূরত্ব হচ্ছে u1 আর এইটুকু দূরত্ব হচ্ছে v1। তাহলে এইটুকুর জন্য আমাদের বিবর্ধন m1 সেটা হচ্ছে মাইনাস v1 বাই u1। এটা হচ্ছে এইটুকু লেন্সের জন্য বিবর্ধন। এবারে দ্বিতীয় লেন্সটা আমরা আঁকি, এটাকে বলা হয় অভিনেত্র, যেটাতে চোখ রেখে মানুষজন বস্তুটাকে দেখবে। ছোট্ট একটা বস্তুকে মানুষজন চোখ রেখে দেখার জন্য যে লেন্স, এটা হচ্ছে অভিনেত্র। তাহলে এই হচ্ছে আমাদের সেই ছোট্ট বস্তু। এটাকে সে কিভাবে দেখবে? এবার দেখো এই বস্তুটা অর্থাৎ প্রথম লেন্সের জন্য যে বিম্ব, সে দ্বিতীয় লেন্সের জন্য বস্তু হিসেবে কাজ করবে। তাহলে দ্বিতীয় লেন্সের জন্য এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের u2। তাহলে এই দ্বিতীয় লেন্সে এবার কি ঘটনা ঘটবে? দেখো যেটা সমান্তরালে যায় সেটা ফোকাস দিয়ে যাবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এখানে, এই লেন্সটা কোথায় রাখতে হবে? এই লেন্সটা এমন ভাবে রাখতে হবে যাতে এই লেন্সের ফোকাসের ভিতরে এই বিম্বটা তৈরি হয়। এই বিম্বটা তো এই প্রথম লেন্স তৈরি করলো, তাহলে দ্বিতীয় লেন্স এমন ভাবে রাখতে হবে যাতে তার ফোকাস এরকম জায়গায় পড়ে। এটা হচ্ছে আইপিস বা অভিনেত্র, তাই এটার ফোকাসকে আমরা FE দিয়ে লিখলাম। দেখো এই যে FE যতটুকু তার চেয়ে ভিতরে হচ্ছে এই বিম্বটা তৈরি হচ্ছে, তাহলে এটা কাজ করবে। তাহলে এই পাশে যত দূরে FE, এই পাশেও তত দূরে FE। যেটা সমান্তরালে যায় সেটা ফোকাস দিয়ে যাবে, যেটা আলোক কেন্দ্র দিয়ে যায় সোজা চলে যাবে। পিছনে বাড়ালে এইখানে এসে মিলিত হবে। তাহলে এই হচ্ছে আমাদের চূড়ান্ত বিম্ব, এই হচ্ছে আমাদের চূড়ান্ত বিম্ব। তাহলে দ্বিতীয় লেন্সের জন্য বিম্বের দূরত্ব কি হবে? v2। তাহলে মোট বিবর্ধন ক্যাপিটাল M সেটা হবে m1 ইনটু m2। তাহলে m1 কে আমরা কি লিখতে পারি? প্রথম লেন্সের বিবর্ধন মাইনাস v1 বাই u1। আর দ্বিতীয় লেন্সের বিবর্ধন আমরা ফর্মুলা দিয়ে লিখতে পারি। বিবর্ধনের ফর্মুলা কি? 1 প্লাস d বাই f। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস d বাই f। এটার f কত? এটার f হচ্ছে fe, তাহলে এখানে লিখে দিলাম fe। এই হচ্ছে আমাদের জটিল অণুবীক্ষণ যন্ত্রের জন্য বিবর্ধনের ফর্মুলা। তো আশা করি এই ফর্মুলাটা কিভাবে এসেছিল, যেটা অনেকের মনেই প্রশ্ন ছিল, সেটা আমরা আজকে বলে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি আরো অনেকে প্রশ্ন করেছো, এবং এইমাত্র তোমাদের প্রিয় আয়মান ভাইয়া আমাদের সাথে এসে জয়েন করেছে। তাহলে তোমরা যে ক্লাসটা করছিলে, আমরা আলোক যন্ত্র নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে আমরা জটিল অণুবীক্ষণ যন্ত্র নিয়ে এসেছি। তাহলে দেখো এই ছোট্ট বস্তুটাকে প্রথমে একটা লেন্স একটু বড় করে দেখায়, তারপর দ্বিতীয় লেন্স এই বস্তুটাকে আরো বড় করে দেখায়। তাহলে ধরো প্রথম লেন্স দ্বিগুণ বড় করে আর দ্বিতীয় লেন্স 3 গুণ বড় করে, তাহলে দ্বিগুণের 3 গুণ কত হয়? 6 গুণ। অর্থাৎ বিবর্ধন বা ম্যাগনিফিকেশন গুণ হয়ে যায়। তাই এখানে আমি লিখেছি যে মোট বিবর্ধন m ইকুয়ালস m1 ইনটু m2। তাহলে দুইটা গুণ করলে আমরা এটা পাই। সরি, তাহলে এই m1 কে আমি কেন মাইনাস v1 বাই u1 লিখলাম? কারণ এটা ছিল বিবর্ধনের ফর্মুলা, m ইকুয়ালস মাইনাস v বাই u। আর m2 কে কেন আমি 1 প্লাস d বাই f লিখলাম? কারণ একটু আগে আমরা প্রমাণ করেছি বিবর্ধনের ফর্মুলা m ইকুয়ালস 1 প্লাস d বাই f।
অনেকে প্রশ্ন করতে পারো কেন প্রথম এম কে আমরা এই ফর্মুলা দিয়ে লিখলাম না। তার কারণ হচ্ছে প্রথম লেন্সে যে বিম্বটা তৈরি হয় সেটা আমরা চোখে দেখি না, দ্বিতীয় লেন্সে যে বিম্বটা তৈরি হয় সেটাই আমরা চোখ দিয়ে দেখি। তাই দ্বিতীয় লেন্সের জন্য 1 + d/f এই ফর্মুলাটা নিয়ে আসলাম। আর ডি কি জিনিস মনে আছে তো? ডি হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো আমরা দেখতে পাচ্ছি সৌরভ, ফিরোজ, তারপর আমি দেখতে পাচ্ছি মিতুল, ধ্রুব মেঘ, সৌরভ, মাহমুদুর রহমান তোমরা কমেন্ট করেছো। তারপর আমি আরো দেখতে পাচ্ছি মশিউর রহমান কমেন্ট করেছো। তারপর প্রিন্স ইসমাইল নিয়াজ, উম্মে সুলাইম লিমা এবং রাফিয়ান খান তোমরা কমেন্ট করেছো। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এবং এইমাত্র আমি একটা প্রশ্ন পেয়েছি, মশিউর রহমান লিখেছো যে ডি এর ভ্যালু কোন লেন্সে? ডি এর ভ্যালুটা লেন্সের না, ডি হচ্ছে আমাদের চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। মানুষ যে কোনো দূরত্বে স্পষ্ট দেখে না। তুমি তোমার হাতকে চোখের সামনে রেখে কাছে আনতে থাকো, কাছে আনতে থাকো, দেখবে এক সময় ঘোলা হয়ে যাবে। তাহলে বেশি কাছে আনলেও তুমি ভালো দেখতে পাবে না, আবার অতিরিক্ত দূরে চলে গেলেও ভালো দেখতে পাবে না। স্বাভাবিক চোখের জন্য 25 সেন্টিমিটার দূরে রাখলে আমরা স্পষ্ট দেখি, সেটাই হচ্ছে ডি। আর যাদের চোখে চশমা তাদের জন্য এই স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বটা ভিন্ন হয়। তাই এই মানটা মানুষের চোখের থেকে চোখে ভ্যারি করে, আলাদা হয়। তাই এই জন্য একই মাইক্রোস্কোপ দিয়ে একই সেটআপে সবাই সমান ক্লিয়ারলি দেখবে না, সবার জন্য একটু আলাদা হবে। তাহলে আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছো। আমরা এবার আরেকটা কাজ করব, আমরা এবার নভ দূরবীক্ষণ যন্ত্রে চলে যাব। আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্রের জন্য বিবর্ধন হিসাব করলাম, এবারে আমরা নভ দূরবীক্ষণ যন্ত্রের জন্য বিবর্ধন হিসাব করব। দূরবীক্ষণ যন্ত্রে যে ঘটনাটা ঘটে সেটা একটু অদ্ভুত। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে দূরবীক্ষণ যন্ত্র বুঝি দূরের জিনিসকে কাছে এনে দেখায়। অ্যান্সার হচ্ছে দূরের জিনিসকে ও আসলে কি করে দেখায়, বা দূরের জিনিসকে বড় করে দেখায়। তো এই দুই রকম কনসেপ্ট, যে দূরবীক্ষণ যন্ত্র কি করে, দূরের জিনিসকে, ছোট জিনিসকে বড় করে দেখায় আর দূরের জিনিসকে কাছে এনে দেখায়, কোনটা সঠিক? অ্যাকচুয়ালি দূরবীক্ষণ যন্ত্র যে বস্তুটার দিকে তাক করা থাকে ওই বস্তুটাকে কখনোই বড় করে দেখায় না। বড় করে দেখায় না, কিন্তু তাও স্পষ্ট করে দেখায়, কারণ ও তার বিম্বটা তৈরি করে চোখের কাছে। এই ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা করি, তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে বীক্ষণ কোণ। ধরো তোমার চোখের সামনে একটা ছোট বস্তু রাখা, তোমার চোখে ও কতটুকু কোণ তৈরি করবে? এতটুকু কোণ তৈরি করবে। আবার তোমার চোখের সামনে অনেক দূরে একটা বড় বস্তু রাখা, এই বস্তুটা বড় কিন্তু অনেক দূরে। তাহলে দেখা যাক এই বস্তুটা তোমার চোখে কতটুকু কোণ তৈরি করে। দেখো অনেক দূরে কিন্তু বড় বস্তু ছোট কোণ তৈরি করে। দেখো এই বস্তু কিন্তু বড়, বাট কোণটা ছোট, কেন? অনেক দূরে। তাই এই বস্তুটাকে তুমি যত স্পষ্ট দেখবে এই বস্তুটাকে তার চেয়ে বেশি স্পষ্ট দেখবে, কারণ এই অ্যাঙ্গেলটা বা কোণটা বেশি। এটাই হচ্ছে বীক্ষণ কোণ। তাহলে দেখো এই বীক্ষণ কোণ বাড়িয়ে দিয়ে দূরবীক্ষণ যন্ত্র আমাদেরকে স্পষ্ট দেখতে সাহায্য করে। তাহলে আমরা সরাসরি দূরবীক্ষণ যন্ত্রে চলে যাই। প্রথমে যে লেন্সটা থাকে সেটা হচ্ছে অভিলক্ষ বা অবজেক্টিভ লেন্স। তাহলে অবজেক্টিভ লেন্সে কি হয়, অসীম থেকে আলো আসে। অসীম থেকে যে আলোটা আসে, অসীম মানে অনেক বেশি দূর, যে আলোটা সমান্তরালে আসে সেই আলোটা ফোকাস তলে মিলিত হয়। ফোকাস তলে মিলিত হওয়া মানে এই বিন্দুটা যদি ফোকাস হয় তাহলে এই ফোকাস বরাবর তুমি একটা তল কল্পনা করো, একটা তল, সেই তলে এসে বিম্বটা তৈরি হয়। তাহলে এই যে প্রথম বিম্ব যেটা তৈরি হয় সেই বিম্বটা হয় অত্যন্ত ছোট। কার তুলনায়? অ্যাকচুয়াল বস্তুর তুলনায় এটা হয় অত্যন্ত ছোট একটা বিম্ব। এরপর তোমার থাকে আইপিস বা অভিনেত্র। এই অভিনেত্রের ফোকাস দূরত্বটা এমন হয় যাতে ফোকাস দূরত্বটা জাস্ট এই বস্তুটাকে পার হয়ে যায়। তাহলে এই যে বস্তুর এই পাশে থাকবে ফোকাস, তাহলে এটা হবে হচ্ছে FE। আর বস্তুটা যেখানে তৈরি হয়েছে সেটা প্রথম লেন্সের ফোকাস দূরত্বে অর্থাৎ FO। ও দিয়ে বুঝাচ্ছি অবজেক্টিভ বা অভিলক্ষ, আর ই দিয়ে বুঝাচ্ছি আইপিস বা অভিনেত্র। তাহলে এখন দ্বিতীয়টাতে কি হবে, সেই ফোকাস দূরত্ব যতটুকু সেই ফোকাস দিয়ে লাইটটা যাবে, সমান্তরাল আলো ফোকাস দিয়ে যায়, আর আলোক কেন্দ্র দিয়ে আসাটা আলোক কেন্দ্র দিয়ে চলে যায়,
আমি এটা একটু মুছে নিচ্ছি। তাহলে এইটাকে পিছনে বাড়ালে এইখানে আমরা একটা বিম্ব দেখতে পাবো, সেটা অবাস্তব বিম্ব, এবং এই বিম্বটা অবশ্যই অরিজিনাল বস্তুর তুলনায় ছোট। এই বিম্বটা অরিজিনাল বস্তুর তুলনায় ছোট। তারপরেও কেন আমরা স্পষ্ট দেখি, কারণটা এইবার বলি। দেখো, আমরা যে রশ্মি চিত্রটা আঁকলাম সেটা যদি বুঝে থাকো, তাহলে এবার আমরা রশ্মি চিত্রের একটা পার্ট মুছে দিব। তার আগে আমি একটু দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি সৌরভ, রাব্বি, ইমতিয়াজ খান, আরমান, মিতুল, তারপর লিমা, ফিরোজ, তারপর ইমতিয়াজ খান প্রশ্ন করেছো। তোমরা বেশ কয়েকটা প্রশ্ন করেছো, যেমন ফিরোজ প্রশ্ন করেছো যে নভোদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষে ক্রাউন কাচ ব্যবহার করা হয়, কারণ হচ্ছে এর প্রতিসরাঙ্ক বেশি। তারপর ইমতিয়াজ খান প্রশ্ন করেছো নাসাতে যেসব দূরবীক্ষণ যন্ত্র বানানো হয় সেগুলো কি এভাবে গঠিত কিনা। বেসিক প্রিন্সিপালটা সেম। যদি অপটিক্যাল টেলিস্কোপ হয় তাহলে প্রিন্সিপালটা একই রকম, তার মানে হচ্ছে লেন্স দিয়ে যেগুলো বানানো হয় সেগুলো একই রকম। কিন্তু কিছু কিছু টেলিস্কোপ আছে যেগুলোকে বলা হচ্ছে রেডিও টেলিস্কোপ, সেগুলো আসলে এরকম লেন্স দিয়ে বানায় না, সেগুলো মাঠ ভর্তি একসারি অ্যান্টেনা থাকে, সেটা দিয়ে রেডিও ওয়েভ পিক আপ করে এই বিভিন্ন দূরত্ব থেকে আসা তারকা নক্ষত্র এগুলো থেকে আসা আলোগুলোকে অবজার্ভ করা হয়। সেটা রেডিও টেলিস্কোপ, রেডিও স্পেকট্রাম দিয়ে কাজ করে, এটা ভিজিবল লাইট দিয়ে কাজ করে। তাহলে আমরা আবার এখানে ফিরে আসি। আমরা একটা করে রশ্মি মুছে দিব, সরি, আমরা এই রশ্মিটা মুছে দিলাম, আমরা একটা রশ্মি মুছে দিলাম, আর যেখানে বিম্বটা তৈরি হচ্ছে সেখানেও আমরা এই রশ্মিটা মুছে দিলাম। এই দুইটা রশ্মি আমরা মুছে দিলাম, একটা রশ্মিকে রাখলাম, দুইটাতেই একটা রশ্মি রাখলাম। তাহলে এই দুইটা রশ্মির দিকে খেয়াল করো, এইটা আসলো আর এটা গেল, এটা চোখে যাবে, এটা চোখে যাবে। তাহলে দেখো, যেই কোণে আলোটা আসে সেই আলফা, এই কোণটা ছোট, আর যেই কোণে আলোটা যায় তোমার চোখে বিটা, এই কোণটা এটার চেয়ে একটু বড়। তাহলে দেখো, এই কোণটা ছোট আর এই কোণটা বড়, তাহলে তুমি বড় কোণে যেহেতু দেখতে পাচ্ছ তাই চোখে দেখার অনুভূতিটা স্পষ্ট হয়। তাহলে এবার আমরা যদি বিবর্ধন বের করতে চাই তাহলে এই ছবিটা আমরা একটু স্পষ্ট করে আরেকবার এঁকে নিতে পারি। দেখো, এই ছবিটা আমরা একটু স্পষ্ট করে আরেকবার এঁকে নিতে পারি। এই ছিল আমাদের প্রথম লেন্স, এই ছিল আমাদের দ্বিতীয় লেন্স। এখানে একটা রশ্মি যেভাবে আসে আলোক কেন্দ্র দিয়ে এসে ফোকাস তলে একটা বিম্ব তৈরি করে, আর আরেকটা হচ্ছে এমন ভাবে থাকে যেটা হচ্ছে তার আলোক কেন্দ্র দিয়ে যায়। এই লেন্সটা আমি আরেকবার একটু আঁকি। এই হচ্ছে আমাদের লেন্স, এর আলোক কেন্দ্র দিয়ে চলে যায়। তাহলে এই কোণে আলোটা আসে, এই কোণে আলোটা চলে যায়। তাহলে বিবর্ধন এম ইকুয়ালস এবার আসবে বিটা বাই আলফা। তাহলে আমরা যদি এখানে এই কোণগুলো যেহেতু ছোট, তাই এখানে ট্যান থিটার সূত্র ইউজ করতে পারি, লম্ব বাই ভূমি, এটার জন্য লম্ব বাই ভূমি। এই দূরত্বটুকু হচ্ছে এফ ই, আর এই দূরত্বটুকু হচ্ছে দ্বিতীয় লেন্সের জন্য বস্তুর দূরত্ব, অর্থাৎ U2। তাহলে এই দুইটা মান যদি আমরা বসাই তাহলে আমরা কি লিখতে পারি, এই বিম্বের দৈর্ঘ্য মনে করো L, তাহলে আমরা এই বিবর্ধন M এটাকে লিখতে পারি বিটা বাই আলফা। বিটা কোনটা, এই কোনটা, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে L, ভূমি হচ্ছে U2, তাহলে L বাই U2। আর আলফা কোনটা, এই কোনটা, এটাকে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে L আর ভূমি হচ্ছে FE। তাহলে ট্যান থিটাকে আমরা এইভাবে লিখতে পারি, কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলগুলা ছোট। তাই আমি এখানে ট্যান লিখতে পারতাম, ট্যান এরকম, ট্যান এরকম, এভাবে লিখতে পারতাম, ট্যান আলফা, ট্যান বিটা এভাবে লিখতে পারতাম। বাট অ্যাঙ্গেল ছোট হলে ট্যান থিটা ইকুয়ালস থিটা হয়, তাই আমি সরাসরি এটা লিখতে পারি। এই কোণটাকে লিখতে পারি লম্ব বাই ভূমি, এই কোণটাকে লিখতে পারি এই ত্রিভুজের লম্ব বাই ভূমি। এখন দেখো, এল এল কেটে যায়, এল এল কেটে গেলে আমরা লিখতে পারি FE বাই U2। তাহলে এখানে একটা টার্ম চলে আসলো 1 বাই U2, এটা আমরা একটু বের করে ফেলি। আমরা গত ক্লাসেই শিখেছিলাম 1 বাই U প্লাস 1 বাই V ইকুয়ালস 1 বাই F। সেটা দ্বিতীয় লেন্সের জন্য হয়ে যাবে, এটা আমরা দ্বিতীয় লেন্সের জন্য হয়ে যাবে U2 V2 FE। তাহলে আমরা 1 বাই U2 টা বের করে ফেলি। 1 বাই U2 ইকুয়ালস 1 বাই FE মাইনাস 1 বাই V2, 1 বাই FE মাইনাস 1 বাই V2। তাহলে দেখো, 1 বাই FE মাইনাস V2 এই হচ্ছে আমাদের 1 বাই U2। এটা আমরা এখানে চাইলে লিখে দিতে পারি। তাহলে আমাদের সূত্রটা পরিবর্তিত হয়ে যাচ্ছে FE ইনটু
আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটা FE না, একটু কারেক্ট করে নাও, এটা অবজেক্টিভ লেন্স ছিল, এটা FO। যারা যারা এতক্ষণ ধরে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছো তারা নিশ্চয়ই খেয়াল করেছো যে এটা আসলে FO হবে। তাহলে এই জায়গায় এসে এই অংশটা একটু চেঞ্জ করে নাও, FE না হয়ে হবে FO, এখানে FE না হয়ে হবে FO। তাহলে এটা একটু চেঞ্জ করে নাও, FO ইনটু এই মানটা, কারণ 1/U2 ইকুয়ালস 1/FE মাইনাস 1/V2। তাহলে আমরা এখানে লিখে নেই 1/FE মাইনাস 1/V2। এইটা তুমি এখন চাইলে এক কাজ করতে পারো, 1/FE কমন নিতে পারো। 1/FE যদি কমন নাও তাহলে যেটা হবে সেটা আমি একটু উপরে লিখে দিচ্ছি। 1/FE কমন নিলে যা হয় সেটা আমরা একটু উপরে লিখে দিচ্ছি, সেটা হয়ে যায় m ইকুয়ালস এই FO থাকলো 1/FE কমন নিলাম, তাহলে হবে 1 প্লাস FE বাই V। এটা হয়ে যাবে 1 মাইনাস FE বাই V। তাহলে এই হচ্ছে তোমার নভ দূরবীক্ষণ যন্ত্রের জন্য বিবর্ধনের সূত্র। এবারে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে V এর জায়গায় মাইনাস D লিখতে পারো, ঠিক আগের প্রবলেমটার মতো। V এর জায়গায় তুমি লিখতে পারো, এই V2 এর জায়গায় তুমি লিখতে পারো মাইনাস D। তাই যদি লিখো তাহলে একেবারে শেষে ফাইনালি এই সূত্রটা দাঁড়াচ্ছে এইরকম। এই সূত্রটা দাঁড়াচ্ছে m ইকুয়ালস FO বাই FE 1 প্লাস FE বাই D। এই ফর্মেটে তোমাদের বইয়ে সূত্রটা লেখা। তাহলে এটা কোত্থেকে কিভাবে আসলো আশা করি আজকে সবাই বুঝতে পেরেছো। এটা ছিল আসলে কৌণিক বিবর্ধন, এটা ছিল আসলে কৌণিক বিবর্ধন। আচ্ছা, তাহলে আমরা এখন তোমাদেরকে আমাদের ওয়েবসাইটটা সম্পর্কে কিছু কথা বলবো। তাহলে দেখো তোমরা এই 10minuteschool.com এই ওয়েবসাইটটাতে কিভাবে যাবে। 10minuteschool.com এই ঠিকানাটা লিখলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। দেন লাইভ ক্লাসে ক্লিক করলে তোমরা এই পেজটাতে চলে আসবে। এখানে তুমি যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করতে পারবে এবং সেই সাবজেক্টের আন্ডারে একটা প্লেলিস্ট পাবে, সেখানে যে যে চ্যাপ্টারের উপর লাইভ ক্লাসগুলো নেওয়া হয়েছে তার একটা লিস্ট দেখতে পাবে এবং এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করে তুমি ওই ক্লাসটা দেখে ফেলতে পারবে। দেখো যেমন এখানে হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের উপরে একটা ক্লাস দেখা যাচ্ছে। সো এভাবে তুমি লাইভ ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে। সো এই হেল্পফুল ইনফরমেশনটা তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না কিন্তু। তাহলে আমরা আজকে নভ দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের হিসেবের মধ্যে দিয়ে লাইভ ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তো অলরেডি আমি দেখি আর কে কে আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। আমি দেখতে পাচ্ছি ফিরোজ করেছো, ইমতিয়াজ খান, মিতুল, তারপর ইমতিয়াজ খান, লিমা একটা প্রশ্ন করেছো, আইপিস কি অবজেক্টের তুলনায় বড় হবে কিনা। অ্যাকচুয়ালি দূরবীক্ষণ যন্ত্রে যেটা হয় অবজেক্টিভ লেন্সটাই বরং বড় থাকে, আইপিসটা ছোট থাকে। ফিরোজ প্রশ্ন করেছে ক্রাউন এবং ফ্লিন্ট কাঁচ কি। এটা হচ্ছে কাঁচের সাথে বিভিন্ন জিনিস মিশিয়ে বিভিন্ন প্রপার্টি দেয়া হয় কাঁচকে। যেমন পাইরেক্সের যে কাঁচ সেটা হচ্ছে তোমার প্রসারণ গুণাঙ্ক কম, যার ফলে হঠাৎ করে গরম পানি ঢাললেও প্রসারিত হয়ে ফেটে যাবে না। এরকম বিভিন্ন গুণের জন্য বিভিন্ন টাইপের কাঁচ ব্যবহার করা হয়। তারপর গাজী মুর্তজা কমেন্ট করেছো, ইমতিয়াজ খান হচ্ছে দূরবীনকে যখন ঘোরানো হয় তখন বড় ছোট দেখা যায়, এর কারণ হচ্ছে লেন্সটা কাছে দূরে আসে, লেন্সটা কাছে দূরে আসলে বিবর্ধন চেঞ্জ হয়ে যায়। তারপর মিতুল কমেন্ট করেছো, তারপর রিদওয়ানুল হক, তারপর রবিন খান, জয়ন্ত মজুমদার, মিতুল, লিমা, ফিরোজ, তারপর জেরিন, আল রায়হান, আনিকা, রাব্বি, রবিন খান, শান্ত, পিয়াল, জয়ন্ত মজুমদার, তারপর আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ ইকবাল হোসেন, রাসেল আহমেদ রানা, তারপর হাবিব, রাজু, তারপর আমি দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম, তারপর জয়েস, রাজু এবং শান্ত। তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ক্লাসটা করলে তাদেরকে অবশ্যই অনেক বড় ধন্যবাদ। এবং তোমরা এই ক্লাসটা শেয়ার করে তোমাদের বন্ধুদেরও করার সুযোগ করে দিতে পারো এবং 10minuteschool.com এ গিয়ে কিভাবে লাইভ ক্লাসগুলো অ্যাক্সেস করতে হবে সেটা তোমরা একটু আগেই দেখে ফেললে, এই তথ্যটাও সবাইকে জানিয়ে দিতে পারো।
তাহলে আমরা পরবর্তী লাইভ ক্লাসের আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।